সুলতানা রহমান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জানি আজকে বাংলাদেশের মানুষের একটা নির্ঘুম রাত কেটেছে, কারণ হঠাৎ করেই আবার খুবই অস্থির হয়ে উঠেছে বাংলাদেশ। এদিকে যমুনার সামনে জাতীয় নাগরিক কমিটির ছাত্ররা, নেতাকর্মীরা, নাহিদ ইসলাম সহ, হাসনাত সহ সবাই সেখানে অংশগ্রহণ করেছে। সেখানে যোগ দিয়েছে হেফাজত সহ জামাত শিবিরের লোকেরা, এবং তারা আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করেছে। অন্যদিকে আপনারা বলতে পারেন যে ঘেরাও করে রাখা হয়েছে নারায়ণগঞ্জের মেয়র আইবি রহমানের বাসভবন। সেখানে ঘেরাও করে রেখেছে সাধারণ মানুষ, কারণ তারা শুনতে পেয়েছে যে পুলিশ তাদের মেয়রকে আটক করতে এসেছে। এ তো গেল বাংলাদেশের অবস্থা, এবং সারা রাত নারায়ণগঞ্জবাসী ঘুমায়নি। মাইকে ঘোষণা দিয়ে তারা মেয়র আইভিরকে নিরাপদে পুলিশের হাত থেকে বাঁচাতে তারা এখনো সেখানে অবস্থান করছে। ফলে নারায়ণগঞ্জ উত্তাল প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে। অন্যদিকে উত্তাল বলা চলে না, উত্তাল বলা যায় না, বলা যায় যে ছারখার হচ্ছে ভারতবর্ষ। ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলায় একেবারে ভয়াবহ এক অবস্থা, ছারখার অবস্থা। অসংখ্য হতাহতের খবর পাওয়া গেছে। পাকিস্তানের বেশ কয়েকটি শহরে বড় ধরনের আঘাত হয়েছে, ভারতেরও কয়েকটি শহরে আঘাত হয়েছে। সেখানকার সবশেষ অবস্থা আমরা জানবো। আমার সঙ্গে যুক্ত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ। ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমে আমি জানতে চাবো আসলে ভারত পাকিস্তানের খবর। সেখানে একেবারে রক্তারক্তি অবস্থা, সারা রাত সেখানে বম্বিং হয়েছে, দুপক্ষই পাল্টা হামলা করেছে। আমি আপনার কাছে একটু সর্বশেষ পরিস্থিতি জানতে চাই। ধন্যবাদ। আপনার এখন যে অবস্থাটা সেটা ভয়ঙ্কর। আপনার ভারত পাকিস্তান সর্বশক্তি দিয়ে একে অপরের লক্ষ্য বস্তুগুলোর উপর আঘাত হানছে, আর একটা টিট ফর ট্যাট অবস্থা। তবে ভারতের সুবিধাটা হলো এই যে তার পরম বন্ধু ইসরায়েল তাদের পাশে এসে দাঁড়িয়েছে। যেমন ভারতীয় মানাসা ইহুদিরা এই সম্প্রতি গাজা এবং লেবানিজ ফ্রন্টে ইসরায়েলের আইডিএফ, ইসরায়েল ডিফেন্স ফোর্সের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধের সহযোগিতা করেছে। তেমনি ভাবে তারা যেহেতু সর্বাধুনিক প্রযুক্তির তাদের আয়ত্তে আছে, সেইটি কাজে লাগিয়ে ভারতকে তারা সহায়তা করছে। ফলে আপনার SS-400 যে রাশিয়ান বিল্ট এয়ার ডিফেন্স সিস্টেম, সেগুলো কার্যকর ভূমিকা পালন করছে। এর ফলে পাকিস্তান যে 15টি শহরে টার্গেট করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে, সেগুলো খুব একটা ডেন্ট আনতে পারেনি। আর এর পাশাপাশি আপনার কামানের যে গোলাবর্ষণ চলছে আপনার নিয়ন্ত্রণ রেখা ধরে, সেটি অবশ্য ব্যাপক ক্যাজুয়ালিটির কারণ হয়েছে, এবং তার আবার জবাবও দিচ্ছে ভারতের বাহিনীগুলো। ফলে সব মিলিয়ে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে, হিউম্যান ট্র্যাজেডি যেটাকে বলে। এদিকে ভারতীয় নৌবাহিনী করাচির ওপর চড়াও হয়েছে, এবং একদম আইবল টু আইবল সিচুয়েশন। এমত অবস্থায় আইবল টু আইবল কোথায় দেখছেন? এ তো রীতিমতো আক্রমণ, পাল্টা আক্রমণ। আইবল টু আইবলটা আমি বলছি সমুদ্র তটে। সেখানে দুই পক্ষই প্রস্তুত এবং সর্বাত্মক রণসাজে তারা বিদ্যমান। এখন যদি আপনার 71-এ যুদ্ধের সময় পাকিস্তান নৌবাহিনীর যে অবস্থা হয়েছিল, সেরকম পরিস্থিতি যদি তৈরি হয়, তাহলে পাকিস্তানের নৌবাহিনীর শির দ্বারা ভেঙে যাবে, এতে কোনো সন্দেহ নেই। এবং বেলুচিস্তান প্রস্তুত স্বাধীনতা ঘোষণা করবার জন্যে, এবং যদি তাই হয়, দেখা যাবে যে ভারত হবে প্রথম রাষ্ট্র যা বেলুচিস্তানকে স্বীকৃতি প্রদান করল। এখন বেলুচিস্তানের যে স্ট্যাটাসটা, সেটা 47-এর দিকে যদি আমরা তাকাই,
খানাত কালাত কালাতের যিনি নৃপতি ছিলেন প্রিন্সলি স্টেটের, এর পাশাপাশি আরো ছোটখাটো প্রিন্সলি স্টেট ছিল, তারা কিন্তু রিলাক্টেন্ট ছিলেন পাকিস্তানে যোগ দিতে। আবার গোয়াদর বলে যে পোর্টটি আছে, এটি ছিল ওমানের সুলতানের পজিশন, অর্থাৎ অনক্লেভ বা ছিটমহল। সেটি আপনার 50-এর দশকে পাকিস্তান মার্কিন কায়দায়, যেমন মার্কিনরা আলাস্কা কিনে নিয়েছিল রাশনদের কাছ থেকে, সেরকম ওমানের সুলতান থেকে তারা কিনে নেয় এবং ইন্টিগ্রেট করে ফেলে মেইনল্যান্ড বালুচিস্তানের সঙ্গে। সেই বালুচিস্তানের একের পর এক শহর উত্তপ্ত, পতন ঘটছে এবং পাকিস্তান বাহিনী পিছু হটছে। এবং হয়তো কালকে পাক সেনারা তারা কোয়েটা, যেটি বেলুচিস্তানের রাজধানী, এখানে বলে রাখা ভালো বেলুচিস্তান দুই ভাগে বিভক্ত। আপনার পূর্ব বেলুচিস্তান, পশ্চিম বেলুচিস্তান। পূর্ব বেলুচিস্তানের ল্যান্ডমাস মাচ বিগার দেন পশ্চিম বেলুচিস্তান, এবং পূর্ব বেলুচিস্তানের পুরোটাই পাকিস্তানে অবস্থিত, আর পশ্চিম বেলুচিস্তান সেটি ইরানের অন্তর্গত। এবং এই অঞ্চলটা সুন্নি জনগোষ্ঠী অধ্যুষিত, এবং কোয়েটা থেকে ইরানের জাহিদান পর্যন্ত রেল ট্র্যাক সে ব্রিটিশ আমলেই আপনার সংস্থাপিত হয়েছে। ফলে এক ধরনের যোগাযোগ বরাবরই ছিল। তারপরেও এই অঞ্চলটি আপনার উপর দিয়েই ডুরান্ড লাইন গেছে, অর্থাৎ আপনার আফগানিস্তান, পাকিস্তান, ইরানকে বিভক্ত করার জন্য যে সীমা রেখা ব্রিটিশরা প্রণয়ন করেছিল, এটি সেখানে অবস্থিত। আর উত্তরে সীমানা চিহ্নিত করার জন্য ব্রিটিশরা ম্যাকমোহন লাইন ড্র করেছিল ফ্রম মানে ব্রিটিশ ইন্ডিয়ান পজিশনের সঙ্গে ইম্পেরিয়াল চায়নার সীমান্ত নির্ণয় করবার জন্য। আমি 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 শুনতে পেয়েছি, কয়েকটা গণমাধ্যম থেকে খবর এসছে যে পাকিস্তানের সামরিক শাসন জারি হয়েছে। দেখুন, আসিম মুনির তিনি স্ট্রংগেস্ট ম্যান ইন পাকিস্তান বলে আবির্ভূত হয়েছিলেন। তার ব্যাকগ্রাউন্ড খুবই শক্তপোক্ত। আইএসআই পৃথিবীর সবচাইতে সমৃদ্ধ আপনার গোয়েন্দা সংস্থা রিসোর্সের দিক থেকে, সেই সংস্থা তিনি কমান্ড করেছেন। এর পাশাপাশি এমআই মিলিটারি ইন্টেলিজেন্স, যেটা পাকিস্তানের, এই আউটফিটটাও তিনি কমান্ড করেছেন। ফলে এই ধরনের স্টেট উইদিন স্টেট অ্যাক্টরদের বস হিসেবে তার একটা ভালো প্রভাব উইদিন দ্য মিলিটারি এস্টাবলিশমেন্ট আছে। সেখানে মিধা নামে আরেকজন ম্যান ইন ইউনিফর্ম, তিনি নাকি কনসলিডেট করছেন, এবং অসীম মুনির এর সম্পর্কে যেটি শোনা যাচ্ছে যে তিনি একটি প্লেন চার্টার করে ইতিমধ্যে দেশত্যাগ করেছেন। তো যাই হোক, এগুলো সবই প্রচারণার অংশ হতে পারে, অথবা বর্তমান পরিস্থিতিতে ধোঁয়াশা তৈরির প্রয়োজনে ভারতীয়রাই হয়তো এইসব প্রোপাগান্ডা ছড়িয়ে বেড়াচ্ছে, হতে পারে। বাট বেনিফিট অফ ডাউট দেওয়াটা বেটার এরকম একটা সিচুয়েশন। আমি যেটা শুনতে পাচ্ছি যে পাকিস্তানের আপনার করাচি, ইসলামাবাদ, লাহোর, তিনটা শহরই একদম ছারখার হয়ে গেছে, সঙ্গে রাওয়ালপিন্ডিও বাকি নেই, তারাও টার্গেটেড হয়েছে। এখন হয়েছে কি, বর্তমান বিশ্ব, এদিকে ভারত অংশে পাঞ্জাবের এই সবগুলো অঞ্চলে তারা গোলন্দাজ বাহিনী দিয়ে যে পরিমাণ কামানের গোলা ছুড়েছে, এই অঞ্চলও পুরা ভারতের এই অঞ্চলও প্রায় ছারখার। আপনার গুজরাট, তারপরে মানে কচ্ছ, রান অফ কচ্ছ, তারপর আপনার রাজস্থান, পাঞ্জাব, এবং ভারতের কাশ্মীর অঞ্চল থেকে সিভিল যে জনগোষ্ঠী আছে, বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়া হয়েছে সীমান্ত থেকে। আর আপনার তারপরেও কিন্তু হতাহতের ঘটনা ঘটছে, নারী এবং শিশুরা মৃত্যুবরণ করছেন, এবং এটা একেবারেই যেটাকে জং বলে উর্দু ভাষায়, সেরকম একটা পরিস্থিতি বিরাজমান। তবে আমি যেটি বলছিলাম, বেলুচিস্তান স্বাধীন, ভারত, ভুটান, ইসরায়েলের স্বীকৃতি অলরেডি। আমি অবাক হব না ৭১-এ আপনার সর্বাগ্রে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল ইসরায়েল, এপ্রিলের ২৯ তারিখে ১৯৭১-এ।
তারপর ডিসেম্বরের 6 তারিখে ভুটান এবং ভারত। তো তারই হয়তো পুনরাবৃত্তি ঘটতে চলেছে পুনরায়, এবং ইসরায়েল আগের চাইতে অনেক বেশি সক্রিয় এখন ইন দ্য গ্লোবাল স্টেজ। এবং সেটি পাকিস্তানের সামরিক শাসক পারভেজ মোশাররফ প্রথম উপলব্ধি করেছিলেন। জুইশ যে লবি এইপ্যাক, সেখানে তিনি প্রথমবারের মতো একজন সরকার প্রধান হিসেবে বক্তৃতা করেছিলেন এবং বলেছিলেন যে ভারতকে কাউন্টার করতে হলে পাকিস্তানের অবশ্যই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করা দরকার। অফিসিয়ালি না পারা গেলেও ট্র্যাক 2 ডিপ্লোম্যাসি চলতে পারে। এবং সেটারই অংশ হিসেবে পরবর্তীতে যখন নর্দার্ন টেরিটরিতে ভূমিকম্প হয়েছিল পাকিস্তানে, তখন কিন্তু ইসরায়েল যে সাহায্য প্রদান করেছিল, মানবিক সাহায্য, তা পাকিস্তান সানন্দে গ্রহণ করেছিল। জি, আপনি জানেন যে এই অবস্থাতে যখন ভারত পাকিস্তান একদম মানে মানে ফেস টু ফেস যুদ্ধ করছে, একদম ফ্রন্ট লাইনে যুদ্ধ হচ্ছে, হ্যাঁ, একটা রক্তাক্ত অবস্থা, সেইখানে হঠাৎ করে আপনি জানেন যে প্রধান উপদেষ্টার বাসভবন, আমি পাকিস্তান ভারত যুদ্ধ নিয়ে আবার কথা বলবো, কিন্তু এই প্রসঙ্গটা অনেকে আমাকে এখানে লিখছেন, তারা একটু জানতে চান যে কি হচ্ছে। প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করে রেখেছে নাহিদ সার্জিসেরা, হ্যাঁ, এমনকি তাদের সঙ্গে যোগ দিয়েছে, আপনি দেখতে পাচ্ছেন, আমি সমকালের সৌজন্যে এটি দেখাচ্ছি আপনাদেরকে, যে এখানে কিন্তু হেফাজত যোগ দিয়েছে, জামাতে ইসলামী যোগ দিয়েছে, শিবির কর্মীরা যোগ দিয়েছে, যতগুলি ইসলামী দল রয়েছে তারা এই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে তারা এখন সারা রাত এখানে কিন্তু অপেক্ষা মানে তারা মানে যোগ দিয়ে ঘোষণা করেছে আওয়ামী লীগ নিষিদ্ধ না করা পর্যন্ত তারা তাদের এই সংগ্রাম চালিয়ে যাবে। আপনি এই বিষয়ে যদি আমাদের কিছু জানাতেন যে তাদের আকস্মিকভাবে এই মধ্যরাতে এই অবস্থানের সঙ্গে পাকিস্তান ভারত যুদ্ধের কোনো সম্পর্ক আছে কিনা, নাকি হঠাৎই তারা অনেকদিন ধরে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি করছে, কিন্তু কালকে রাতে এই যুদ্ধ অবস্থার মধ্যে যেখানে বাংলাদেশের করিডোর নিয়ে কথা হচ্ছে, চট্টগ্রাম বন্দর হস্তান্তরের কথা হচ্ছে, সেখানে তারা আকস্মিকভাবে এই প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও, কোনো যোগসূত্র কোথাও কিছু আছে নাকি? ডেফিনেটলি এতে কোনো সন্দেহ নেই যে যারা স্টেক হোল্ডার হিসেবে এখানে সক্রিয়তা প্রদর্শন করছেন তারা খুব ভালো করেই জানেন টাইম ইজ রানিং আউট। আপনার পাকিস্তান রাষ্ট্রের খণ্ড বিখণ্ড বশবর্তী ঘটে এবং পাকিস্তান যদি পরাজিত হয় তাহলে 71 সালে একবার ডিসমেম্বারমেন্ট ঘটেছে, মাশরেকে পাকিস্তান চিরতরে হারিয়ে গেছে, মাগরেবে পাকিস্তান পরিণত হয়েছে শুধুমাত্র পাকিস্তানে। এখন যদি সিন্ধু এবং বালুচরা বেরিয়ে যায়, সেই দুই প্রদেশ স্বাধীন হয়ে যায়, তাহলে তো সি অ্যাক্সেস থাকবে না পাকিস্তানে। আর পাকিস্তানের যে স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স, যে কারণে চায়না গুরুত্ব দেয়, সেটিও হারিয়ে যাবে। ফলে দেখা যাবে যে আলটিমেটলি পাখতুনখোয়া চলে যাবে আফগানিস্তানে আর পাঞ্জাব ফিরে যাবে ভারতে। তো এরকম পরিস্থিতিতে যেহেতু পঞ্চ নদের দেশ পাঞ্জাব, তার লাইফ লাইন হচ্ছে, লাইফ ব্লাড হচ্ছে সিন্ধু নদীর যে নদের যে ট্রাইবিউটারি গুলো আছে, 5টা নদী, তার পানি যদি ভারত সাফল্যের সঙ্গে উইথড্র করে ফেলতে পারে, বন্ধ করে দিতে পারে, তাহলে পাকিস্তান তো শুকিয়ে মারা যাবে। সেটা তারা অ্যাফোর্ড করতে পারবে না। আলটিমেটলি জীবন ধারণের জন্যই হয়তো পূর্ব যে অ্যারেঞ্জমেন্টটা ছিল বিফোর 47, সেই জায়গাটায় না গিয়ে তাদের উপায় থাকবে না। এবং সেটি যদি ঘটে, আপনার টু নেশন থিওরির উপর ভিত্তি করে আপনার 47-এ দেশ ভাগ হয়েছিল, তখন জাস্টিফাই করা খুব মুশকিল হয়ে যাবে আমাদের সাবেক মাশরেকে পাকিস্তান, বর্তমানের বাংলাদেশের বর্তমান অবয়ব নিয়ে এই বিশ্ব মানচিত্রে স্থান বজায় রাখা। কি বলতে চাইলেন, আমাকে আবার ক্লিয়ার করে বলেন, আমি বুঝতে পারিনি। আমি পরিষ্কার করে যেটা বলতে চাচ্ছি, যদি পাকিস্তানের পতন ঘটে এবং যেই তথ্যের উপর ভিত্তি করে পাকিস্তান, ভারত এবং বাংলাদেশ দাঁড়িয়ে আছে, সেটি চূড়ান্তভাবে ছেদ বলে প্রমাণিত যদি হয়ে যায়, তাহলে বর্তমান অবয়ব নিয়ে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ সাস্টেইন কিভাবে করবে, সেটা নিয়ে ডিজুরো সমস্যা দেখা দেবে।
সেটা নিয়ে সমস্যা দেখা দিলে আমি ভাবি আমাদের কথা, আমাদের কি মানে আমরা বাংলাদেশ কিভাবে এটার মোকাবেলা করব, আমরা বাংলাদেশ কিভাবে এটার জন্য আমাদের কি লাভ কি ক্ষতি? আপনার ক্ষতি সমূহ, লাভের কোনো সম্ভাবনা নেই। এক, আপনার যেটি হবে, ক্রমে আমরা আমাদের এই বর্তমান অবয়ব নিয়ে টিকে থাকবার যে সংগ্রাম, তাতে আপনার সঞ্জীবনী শক্তি কমে আসবে, ফিকে হয়ে যাবে, এক সময় হারিয়ে যাবে। মানে কি আপনি আমাদের বাংলাদেশের মানচিত্রের কথা বলছেন? আমি যেই তত্ত্বের উপর ভিত্তি করে আপনার ভারত পাকিস্তান ভাগ হয়েছে, টু নেশন থিওরি, সেটি তো ৭১-এ একবার ভালো রকম হোঁচট খেয়েছে, এবং এইবার চূড়ান্তভাবে হোঁচট খাওয়ার সম্ভাবনা অবশ্যম্ভাবী হয়ে দাঁড়াবে। জি, আমি বুঝতে পারছি। বেলুচ তো তখন থেকেই স্বাধীনতা চেয়েছে, আরো অনেকেই স্বাধীনতা চেয়েছে, সেটি হয়নি। যাই হোক, আমাদেরকে দীর্ঘদিন পরে ২৪ বছর পরে আমরা স্বাধীনতা অর্জন করছি। কিন্তু এই যে যারা এই যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে সমবেত হয়ে এই আন্দোলন সংগ্রাম করছে, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি করছে, তারা কিভাবে সম্পর্কিত এইসব বিষয়ের সঙ্গে একটু যদি বলতেন? কারণ আমরা দেখেছিলাম যে পাকিস্তান ভারত যুদ্ধর পরপরই হাসনাত, সার্জিস, নাহিদ ইসলাম, এমনকি মাহফুজ আলম আজকে রাতের বেলায় একটি 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 সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ লেখা লিখেছে, তারা স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার ডাক দিয়েছে। হ্যাঁ, আবার অন্যদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানাচ্ছে। তো সামগ্রিকভাবে সব মিলিয়ে এই যুদ্ধের সঙ্গে পাকিস্তানের বর্তমান পরিস্থিতির সঙ্গে এর কোনো যোগসূত্র আপনি একটু খোলাসা করে বলেন, ঝেড়ে বলেন। আরো ঝেড়ে কেশে যদি আমাকে বলতে বলেন, তাহলে বলবো যে বাংলাদেশে যে দুটি পক্ষ আছে অন দ্য গ্রাউন্ড, জি, পাকিস্তান পছন্দ এবং ভারত পছন্দ, এখানে ব্যালেন্সটা টিল্টেড হয়ে যাবে, ভারতের প্রভাব বেড়ে যাবে, পাকিস্তানের প্রভাব কমতে থাকবে দ্রুত। ওকে, সেটা তো আমি বুঝতে পারলাম, কিন্তু এদের ভবিষ্যৎ কি? এরা তাহলে কি এই এই ভবিতব্য বুঝতে পেরেই কি তারা শেষ কামড় দিতে চাচ্ছে? আসলে তাদের যে মাথায় হয়তো যে বিষয়টা কাজ করছে, যে টাইম ইজ রানিং আউট। আপনি খেয়াল করে দেখেন, আপনার সজীব ভুঁইয়া তিনি পরিষ্কার ভাষায় যে পোস্ট প্রদান করেছেন সামাজিক মাধ্যমে, সেখানে তিনি অচিরেই যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধের খবরটি জানিয়েছেন। এর পাশাপাশি মূল সংগঠন আওয়ামী লীগ নিষিদ্ধের ডাক স্বাভাবিকভাবেই এরপরে উঠবে, এবং সেটা উঠেছে। তারা কোনো অবস্থায় সময় নিতে চাচ্ছেন না, কারণ যদি ওয়েস্ট ফ্রন্টে ভারত জয়লাভ করে চূড়ান্তভাবে, তাহলে তারা মনোযোগ দেবে ইস্টার্ন ফ্রন্টে, এবং বাংলাদেশের চারদিকে ঘিরে ভারত এমনি সৈন্য সমাবেশ করে রেখেছে আগে থেকেই। ফলে আপনার তারা যদি ৩৬ সেনা নামিয়ে দেয়, তাহলে পরিস্থিতিটা কেমন দাঁড়াবে সেটা তো সহজেই অনুমেয়। হুম, বুঝতে পেরেছি। ভারত কি সেটা করবে আমাদের সঙ্গে? আমরা তো তাদেরকে বন্ধু রাষ্ট্র ভাবি। দেখুন, আপনার শেষ কথা বলে তো রাজনীতিতে যেমন কিছু নেই, অভ্যন্তরীণ রাজনীতিতে, আন্তর্জাতিক রাজনীতিতেও বিষয়টা তেমন। আর আপনার ২৪-এর এই যে মহান বিপ্লবের পরে এবং আগে সম্পর্কের কিন্তু ওঠানামা আমরা লক্ষ্য করেছি এই পারদে। তো ফলে আপনার নতুনতর বাস্তবতায় ভারত কতটা আমাদের বন্ধু ভাবে, সেটা নিয়েও একটা পিঞ্চ অফ সল্ট ভাবা যেতে পারে। বুঝতে পেরেছি। কিন্তু এই অঞ্চলে ইসরায়েলের যে প্রভাব বেড়েছে, আমি এটা নিয়ে ফিরছি আপনার কাছে। কারণ একটা ইহুদি রাষ্ট্রের কথা শুনি, একটা খ্রিস্টান রাষ্ট্রের কথা শুনি, করিডোর দেওয়ার কথা শুনছি, যুদ্ধ, আমরা একটা প্লেগ্রাউন্ড হবো এ কথা শুনছি। কিন্তু তার আগে আমি একটু নারায়ণগঞ্জ থেকে যেতে চাই। সেখানেও আপনি জানেন সারা রাত মানুষ ঘুমায়নি। সারা রাত মানুষ সেলিনা হায়াৎ আইভী মেয়র সেখানকার, তার বাড়ির সামনে অবস্থান নিয়েছে। তিনি ঘরেই আছেন, আমরা তার কয়েকটি ভিডিও দেখতে পেয়েছি। নারী পুরুষ নির্বিশেষে কিন্তু তার বাড়ির সামনে, এটি আমি কালের কণ্ঠ সৌজন্যে দেখাচ্ছি।
এখানে দেখেন মানুষ কি বলছে এখানে। এটিও হঠাৎ করে হয়েছে যে পুলিশ আকস্মিকভাবে তার বাড়িতে গেছে ঘেরাও করার জন্য। চলুন একটু দেখি। আজকে কেন নারায়ণগঞ্জকে অশান্ত করার জন্য এই ধরনের অভিযান? এই নারায়ণগঞ্জের জনপদকে সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করেছে মেয়র আইভি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মেয়র সাবেক। বুঝতে পারছেন যে খুবই উত্তাল একটা অবস্থা সেখানেও। হ্যাঁ, ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ হঠাৎ করে আইভি রহমানকে গ্রেফতার করতে যাওয়ার মানেটাই বাকি। দেখুন, আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করতে হয় তাহলে এর প্রতিক্রিয়ায় সম্ভাব্য আওয়ামী লীগের দুর্গ যা আছে তা সক্রিয় হতে পারে। আইভি চুনকার কন্যা, তিনি তার অন্যতম কুশীলব। আর এখানে যে ব্যালেন্সটা মেনটেইন হতো আপনার শামীম ওসমানের মাধ্যমে, সেটা কিন্তু টিল্টেড হয়ে গেছে। শামীম ওসমান দেশের বাইরে, ওসমান পরিবার শীতনিদ্রায় আছে হয়তোবা। সেই সব কারণে আপনার সবাই গিয়ে এখন আইভি শিল্ডের ছায়াতলে অবস্থান করছে। এটি যদি থাকে ঢাকা রাজধানী শহর তার সন্নিকটে, তাহলে এটা এক ধরনের বিপদের আশঙ্কা করার মতোই বিষয়, বিশেষ করে দোজ হু আর ইন দ্য স্টিয়ারিং হুইল তাদের জন্য। আপনি জানেন যে গাজীপুর জাহাঙ্গীরের কবলে থেকে এমনি উত্তপ্ত। তারপর এখানে আপনার নারায়ণগঞ্জ, এরা মেয়র সেলিনা হায়াত আইভি অনেক কিন্তু সিভিল ড্রেস একদিন ছিল ক্যাপ্টেন, ওনাকে আমি জিজ্ঞেস করলাম, ও বাচ্চাদেরকে যাইতেছে, এই যাও যাও। আমি বললাম ওরা কেন যাবে, আমাদের আমরা দেখি। না না না, আপনারা আপনারা কেন আসছেন সেটা বলুন, এখানে কি হয়েছে জানতে চাইলাম। উনি বলে আমরা জানি না, আমাদের ফোন দিচ্ছে, আমার সাথে এই কথা বললেও উনি চলে গেছে। তারপর দারোগার নাম তো আমার শরীর কি নেই, লিস্টে দেখছিলাম, ওনারা বললাম, উনি আমার সেম কথা বলবো। ওনার সাথে তর্ক বিতর্ক করতে করতে লাস্টে এলাকাবাসী উত্তেজিত হয়েছে, উত্তেজিত কারণে ওনারা হাইটে চলে গেছে। মানে পুলিশ আসার পরে কিভাবে করে মানুষ জানতে পারলো? হ্যাঁ, পুলিশ 4টা গাড়ি নিয়ে গিয়েছিল, তারা একটা গাড়ি ফেলে রেখে চলে গেছে। পুলিশকে মানুষ জনতা অবরুদ্ধ করে রাখে। এই আওয়ামী লীগকে কিভাবে তারা নিষিদ্ধ করার কথা ভাবতে পারে? মানে এটা কি পসিবল? এটা পাগলের প্রলাপ না? মানে নারায়ণগঞ্জে মানুষ আজকে ঘুমায়নি। মানে হাজার হাজার মানুষ মেয়র আইভি সেলিনা হায়াত আইভির বাড়ি ঘেরাও করে রেখেছে, তাদের মেয়রকে তারা যেতে দিবে না। দেখুন, মজার ব্যাপার হচ্ছে আপনার শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তিনি কিন্তু নমিনেশন প্রদান করেছিলেন আপনার শামীম ওসমানকে, আইভিকে নয়। এবং আইভি তার যে সমর্থক গোষ্ঠী তাদের মোবিলাইজ করে যখন জয়লাভ করে বসলেন, তখন আবার শেখ হাসিনা আপনার তাকে কাছে টেনে নিলেন। এই যে একই রকমের ঘটনা গাজীপুরে জাহাঙ্গীরের ক্ষেত্রেও ঘটেছে। জাহাঙ্গীরকে নমিনেশন দেওয়া হয়নি এবং তার বদলে তিনি যখন তার মাকে দাঁড় করিয়ে তারই সমর্থকদের দ্বারা জিতিয়ে নিয়ে আসলেন, তখন আপনার পরিস্থিতিটা পাল্টে গেল। তো এখন এই যে সঠিক মূল্যায়ন না হওয়ার কারণে যে আপনার বিমাতা সুলভ একটা কার্ড দেখানোর ঘটনা ঘটেছে উভয় ক্ষেত্রে, সেইটি আপনার অনেককেই মোহমুক্ত করেছে এবং সেই মোহমুক্তির কারণে আপনার অ্যান্টাই আওয়ামী লীগ ফোর্সেস তারা কিন্তু আইভিকে সমর্থন দিয়েছেন, তার প্রতি সহানুভূতিশীল ছিলেন। এবং সেখানে আপনার যদি তিনি তার এই সমর্থক গোষ্ঠীকে মোবিলাইজ করে রাজধানীর সন্নিকটে আপনার যে রাস্তাঘাট আছে সেগুলো বাংলাদেশের লাইফ লাইন বলে পরিচিত, ঢাকা চিটাগং রোড, সেটি যদি অচল হয়ে পড়ে তাহলে আপনার রসদ সেই আপনার মানবিক করিডোরে পাঠাবেন কি করে? সেই সমস্যাও দেখা দিতে পারে। ফলে প্রিএমটিভ একটা প্রচেষ্টা হিসেবে, প্রস্তুতির অংশ হিসেবে আপনার আইভিকে আটক করার যে চেষ্টা সেটা পরিলক্ষিত হয়েছে। আমার দেশ ইতিমধ্যে
জানান দিয়েছে যে আইভীকে আটক করা হয়েছে। এখন সর্বশেষ অবস্থাটা আসলে কি সেটা হয়তো কালকেই জানা যাবে। না, আমি যেটি শুনছিলাম উনি আইভি সেলিনা হায়াৎ আইভি বলছিলেন যে বিভিন্ন ভিডিওতে আমি দেখছিলাম যে দিনের বেলায় তাকে যদি নিতে আসতে হয় তাহলে দিনের বেলায় আসতে হবে, রাতের বেলায় নয়। এটি তো একজন নাগরিক হিসেবে এটা প্রাপ্য তার উপরে তিনি একজন নারী, তাই না? আর মানুষ কি বলে দেখুন, মানুষ তো তাদেরকে ছাড়বে না, মানুষ তো বলছে যে তাদের মেয়রকে নিতে পারবে না। দেখুন এই পরিস্থিতি ক্রিয়েট করার কোনো প্রয়োজন ছিল না, যেখানে সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে সমস্ত মামলা মোকদ্দমা হয়েছে তদন্ত করে দোষী সাব্যস্ত আইনের আওতা আনা হবে, সেখানে আজকে কেন নারায়ণগঞ্জকে অশান্ত করার জন্য এই ধরনের অভিযান? আরেকটা কথা, এই নারায়ণগঞ্জের জনপদকে সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করেছে মেয়র আইভি, সেই তার বিরুদ্ধে মিথ্যা মামলা কি সত্য মামলা সেটা যাচাই বাছা না করে তাকে কেন গ্রেপ্তার করতে এই ধরনের অভিযান চালালো? নারায়ণগঞ্জে মানুষের সেন্টিমেন্ট বুঝতে হবে। আমরা রাজনৈতিক দল মতের ঊর্ধ্বে, এবং নারায়ণগঞ্জের মানুষ সদ্য মেয়রের দায়িত্ব থেকে সরকার অব্যাহতি দিয়েছে, আমরা ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছি, সে আমাদের নির্বাচিত মেয়র। এটা সরকারের অনুধাবন করা দরকার ছিল, কে ভালো কে খারাপ সেটা স্বীকার করে। যদি সরকার না বুঝতে পারে সরকারের ব্যর্থতার দায় নারায়ণগঞ্জবাসী নেবে কেন? আমি খুব স্পষ্টতই দেখতে পাচ্ছি, এবং আমি তো সেলিনা হায়াৎ আইভির জীবনে বহুবার সাক্ষাৎকার গ্রহণ করেছি, নারায়ণগঞ্জে গেছি, তার নির্বাচন আমি কভার করেছি। তিনি অত্যন্ত জনপ্রিয় এবং খুব দুঃসাহসী এক নারী তিনি। আপনি বুঝতেই তো পারেন শামীম ওসমানের সঙ্গে লড়াই করে ফাইট দিয়ে টিকে থাকা, এবং এই দুটি পরিবারকে নিয়েও আমার অনেক প্রতিবেদন আছে। খুবই ঐতিহাসিক পরিবার তাদের, মানে সেলিনা হায়াৎ আইভি এবং এদিকে শামীম ওসমানের, তাদের দুজনেরই বাবা কিন্তু আওয়ামী লীগের জন্ম লগ্ন থেকে, এবং নারায়ণগঞ্জ হচ্ছে গিয়ে সেই শহর যেখান থেকে জন্ম নিয়েছিল আওয়ামী লীগ। আপনার কি মনে হয় এগুলো কোনো সিমটম, পট পরিবর্তনের কোনো সিমটম যোগসূত্র আপনি দেখতে পাচ্ছেন কিনা? দেখুন, এই যুদ্ধের যে ভবিষ্যৎ সেটা নির্ধারণ করে দেবে বাংলাদেশে শাসন ক্ষমতায় কারা থাকবেন কারা থাকবেন না। পরিষ্কার, আপনার অনেকে মনে করছেন যে যারা ক্ষমতাচ্যুত হয়েছেন তারা শীত নিদ্রায় আছেন। ডেফিনেটলি যারা রাজনীতি করেন তারা ট্যাকটিক্যাল হন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু একবার যদি স্পার্কটা শুরু হয় তিউনিসিয়ার মতো, তাহলে আপনি আটকাবেন কি করে? পুলিশ বাহিনী এমনি ডিমোরালাইজড, মোরাল বলে তাদের কিছু অবশিষ্ট আছে কিনা সেটা নিয়ে আপনার স্বয়ং বর্তমান আইজিপি অনেক সময় সন্দেহ পোষণ করেন। সেই রকম একটি বাহিনী যিনি দায়িত্বে আছেন তিনি 3 স্টার অবসরপ্রাপ্ত জেনারেল, এবং তার আবার 48 ঘন্টার মধ্যে পদত্যাগ দাবি করে বসেছে কোনো গোষ্ঠী। তিনি নিজেও বলেছেন যে তিনি যদি সাবেক মহামান্য রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ কিভাবে পার হতে পারলেন আপনার ইমিগ্রেশন, সেটি যদি যারা এই জন্য দায়ী তাদের শাস্তি বিধান না করতে পারেন, তাদের খুঁজে বের করতে না পারেন, তাহলে তিনি 48 ঘন্টার মধ্যে পদত্যাগ করবেন, সেই ঘোষণাও তিনি দিয়েছেন। তো ফলে আপনার খুব একটা ক্লামজি সিচুয়েশন, এতে কোনো সন্দেহ নেই। তো এখন পাক ভারত যুদ্ধের পরিস্থিতি, সর্বশেষ অবস্থাটা যদি আরেকবার বলেন, কারণ আপনি বলছেন সেটির উপর নির্ভর করবে বাংলাদেশের পরিস্থিতি আসলে কোথায় দাঁড়াবে। দেখুন, আমার একটা ধারণা যে পাকিস্তান শেষ অব্দি তারা যেটা বলেছে সেই নিউক্লিয়ার অপশন এক্সারসাইজ করে বসে, এবং তারা তো নিজেদের নিরাপত্তার কথা সর্বাগ্রে বিবেচনা করবে। সেজন্য যত দূরে নিক্ষেপ করা যায় তত তাদের জন্য ভালো, তেজস্ক্রিয়তা বিবেচনায়। তো তারা মিলিটারি পার্সপেক্টিভ থেকে যদি চুজ করে তাহলে টার্গেট করবে ফারাক্কাবাদ অথবা কলকাতা শহর, জনঘনত্বের কারণে। এবং সেটা যদি ঘটে তাহলে ডেফিনেটলি বাংলাদেশে তেজস্ক্রিয়তা তো আর পাসপোর্ট ভিসা ইমিগ্রেশন মেনে ঢুকবে না, এটা নিজস্ব নিয়মে ঢুকে পড়বে, এবং তাহলে আমাদের যে যশোর বেল্ট হার্ড হিট হবে, তো কোনো সন্দেহ নেই। ইউনিভার্সিটি অফ রাটজারের একটি গবেষণায় আগেই প্রেডিক্ট করা হয়েছিল, ইনফারেন্স ড্র করা হয়েছিল যে নেক্সট জাপানের পরে
এশিয়া মহাদেশে কোথাও যদি নিউক্লিয়ার হলোকস্ট হয় সেটি হবে দক্ষিণ এশিয়ায়, এবং সম্ভাব্য সময়ে তারা বেঁধে দিয়েছে 2025-26 নাগাদ। এবং সেটি যদি ঘটে, এক লহমায় 12 কোটি লোক নাই হয়ে যাবে। সুতরাং এই যে ইনফারেন্সটা তারা ড্র করেছে, ইটস অলমোস্ট রিয়েল। আপনি এই যে মিথটা নিয়ে সবাই বসে আছে, ভাবছে আর কি হবে, পক্ষেরই যেহেতু আণবিক শক্তি আছে, সুতরাং তারা কেউ ব্যবহার করবে না। কিন্তু যদি করে বসে তখন কি করবে? তারা তো ডুববেন, এতে কোনো সন্দেহ নেই, সঙ্গে আমরাও এফেক্টেড হব। এই আত্মপ্রসাদের মধ্যে যদি আমরা থাকি বা তৃপ্তির ঢেকুর তুলি, ঘুমোতে থাকি, তাহলে আপনার যে তেজস্ক্রিয়তার মাত্রা, সেটা তো ডেফিনেটলি আমাদের ছাড়খাড় করে দেবে, এতে কোনো সন্দেহ নেই। আমাদের করণীয় কি আছে? তৃতীয় বড় দেশ হিসেবে এই রিজনে আমাদের সর্বাগ্রে সর্বোচ্চ ক্ষমতা দিয়ে চেষ্টা করতে হবে মধ্যস্থতার এবং শান্তির নামাবলী। যেহেতু আমাদের সরকার প্রধানের গায়ে আছে, তিনি নোবেল পুরস্কার প্রাপ্ত হয়েছেন সহভাগিতার মধ্য দিয়ে গ্রামীণ ব্যাংকের নারীদের মিলে শান্তির জন্য। তো সেই শান্তি কায়েমের এত বড় অপরচুনিটি কবে আবার তিনি পাবেন, সেটা নিয়ে তো সন্দেহ পোষণ করাই যায়। আপনি একটু বেশি আশা করে ফেলছেন না? এরই মধ্যে তো আপনার স্যার ঘোষণা দিয়েছেন, নেভিকে তিনি যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলেছেন, দেশবাসীকে বলেছেন যুদ্ধের জন্য প্রস্তুত হতে। তো আপনি তিনি শান্তির আহ্বান করবেন, এটা একটু বেশি ভেবে ফেললেন না স্যার? দেখুন, আমাদের এই অঞ্চলে প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সনে। তাকে নিয়ে টানা হেসরা আছে, তিনি আমাদের না পশ্চিমবঙ্গের। আমি সেই ডিবেটে যাব না, কিন্তু যে বিষয়টা সেটা হচ্ছে জালিয়ানওয়ালা বাগে যে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছিল, তার প্রতিবাদে তিনি তার স্যার নাইটহুড উপাধি বিসর্জন দিয়েছিলেন। এখন এই যুদ্ধের প্রতিবাদে আপনার আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তার নোবেল পুরস্কার আপনার ছুঁড়ে ফেলেন কিনা বা প্রত্যাখ্যান করেন কিনা, সেটাই এখন দেখবার বিষয়। আপনি কি সিরিয়াসলি বললেন কথাটা? আমি রবি ঠাকুরের সঙ্গে একটা তুলনামূলক আপনার বিশ্লেষণ হাজির করবার চেষ্টা করলাম। দুজনেই বাংলায় কথা বলতেন এবং বলেন, এবং দুজনেই কোনো না কোনো ভাবে এই মাতৃকার সঙ্গে যুক্ত, সেই বিবেচনা। জি, বুঝতে পেরেছি। একটু আমার মনে হয় একটু স্বপ্নটা বেশি হয়ে গেছে। এবার আপনি আমাকে বলুন, কিন্তু আপনি তো বলেছিলেন যে আসলে পারমাণবিক বোমা কেউ ছুড়বে না। আবার ভারতের কথা আমি বলিনি, অন্যরা সবাই বলছেন যে এই মিথের মধ্যে তারা আছেন। আমি বিশ্বাস করি যে বিষয় একবার আবিষ্কৃত হয়েছে মার্গারেট থ্যাচারের ভাষায়, সেটি ব্যবহার হলে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। জি, এখন আপনি তো বলছিলেন যে ভারতের ইসরায়েলি বিশেষজ্ঞ টিম আছে যাতে করে ডিঅ্যাক্টিভেট করা যায় পাকিস্তান যদি পারমাণবিক বোমা ছোড়ে। এখন দেখুন, অনেকদিন ধরে ইসরায়েলের স্বপ্ন পাকিস্তানের যে নিউক্লিয়ার ফ্যাসিলিটি আছে কাহুটাতে, সেখানে আক্রমণ করবার। এবং তারা অনেক হিসাব নিকাশ করে দেখেছে, দূরত্বের বিষয় আছে, সব মিলিয়ে আপনার ভারতের সহযোগিতা ছাড়া সেটা সম্ভব নয়। আর ভারত প্রতিবেশী রাষ্ট্র, তার ব্যাকইয়ার্ড, সেখানে এরকমের কাণ্ড ঘটলে তেজস্ক্রিয়তায় তারাই বেশি আক্রান্ত হবে, ইসরায়েল তো অনেক দূরে। ফলে এই ঝুঁকিটা তারা কখনো নিতে চায়নি বা নেয়নি। কিন্তু যদি বিষয়টা গায়ে এসে পড়েই, তখন তাদের উপায় থাকবে না আপনার প্রতিরোধ গড়ে তোলা ছাড়া। এবং সেইটা একমাত্র ইসরায়েলের পক্ষেই সমাধান দেওয়া সম্ভব। টেকনোলজিক্যালি দে আর ভেরি অ্যাডভান্সড, এবং আপনার যদি ক্যাপ করিয়ে ফেলা যায় আপনার এই আর্সেনালে, সেটা একমাত্র ইসরায়েলের পক্ষে সম্ভব, আর কোনো দেশের পক্ষে সম্ভব নয়। এখন স্যার আমি জানি না এটি বলা সঙ্গত হচ্ছে কিনা, তবু আমি বলতে চাই, ধরেন 5ই মে 2013 সালে গণজাগরণের সময়
বা আমরা দেখেছি যে বাংলাদেশ কিভাবে দুই ভাগে বিভক্ত। শেখ হাসিনা দুই হাতে নিয়ে দেখিয়েছেন যে এই দুই বাংলাদেশ, একদিকে আপনার কি বলবো মৌলবাদী গোষ্ঠী, আর এক হাতে প্রগতিশীল গোষ্ঠী, তাই তো? এই হচ্ছে আমার বাংলাদেশ, একদিকে শাহবাগ আর একদিকে মতিঝিল। আজকে যখন যমুনায় রাতভর এই আওয়ামী লীগ নিষিদ্ধের সমাবেশ হচ্ছে, অন্যদিকে যে প্রেক্ষাপটই হোক না কেন, সেটা সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতার করতে যাওয়ার কারণে হোক আর যে কারণেই হোক না কেন, যখন তার কর্মীরা সমবেত হয়েছে, আমি দেখছি দুটো বাংলাদেশ একসঙ্গে আবার জেগে উঠছে। দেখুন, আপনার পুরো বিষয়টা এমন সময় ঘটছে যখন আমি বললাম যে পারদের ওঠানামাটা নির্ভর করবে যুদ্ধের ফলাফলের উপরে। যদি ভারত ইভেন্চুয়ালি ডিসাইসিভলি জয়লাভ করে, তাহলে আপনার পাকিস্তান সমর্থক গোষ্ঠী যারা বাংলাদেশে অবস্থান করছে এবং তাদের রীতিমতো এখন হেডে তার অবসান ঘটবে, এতে কোনো সন্দেহ নেই। একরাম সেগালের কথা নিশ্চয়ই ভুলে যাননি, কিছুদিন আগে তিনি ঢাকায় এসেছিলেন এবং আপনার জেনারেল সাখাওয়াত, আমাদের যে মাননীয় উপদেষ্টা, তার কোর্সমেট, তিনি যথেষ্ট সময় দিয়ে বন্ধুর আপ্যায়নের চেষ্টা করেছেন, তাকে সঙ্গ দিয়েছেন। এবং আপনার জেনারেল সাখাওয়াত, আপনি জানেন যে বাংলাদেশ পাকিস্তান ফোরামের কনভেনার ছিলেন এবং বাংলাদেশ পাকিস্তান মৈত্রী সমিতি আবার জেগে উঠেছে। ইব্রাহিম রহমান, যিনি সেক্রেটারি জেনারেল ছিলেন, জনকথা সম্পাদক, তিনি মিস্টিরিয়াসলি হারিয়ে গেছেন, সম্ভবত তাকে হত্যা করা হয়েছে। এখন এই নতুনতর বাস্তবতায় তারা কিন্তু আবারও সংগঠিত হওয়ার সর্বোচ্চ পর্যায়ে আছেন এবং 10 তারিখে তাদের অনুষ্ঠান আছে এই মাসে ঢাকায়। জি, বুঝতে পেরেছি। এখন এর মধ্য দিয়ে কি আওয়ামী লীগ ফিরে আসবে? দেখুন, আপনার এক নদীতে দুইবার চান করা যায় না, এটা গ্রিক দার্শনিক হেরাক্লিটাস বলে গেছেন। সেই মানব সভ্যতার উষালন, আপনার জীবনের দুটি মুহূর্ত এক নয়। সেই বিবেচনায় আপনার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটা আর কখনোই সম্ভবপর নয়। নতুনতর বাস্তবতায় আপনি হয়তো দেখবেন যে যাদের নিষিদ্ধ করার দাবি উঠেছে, তারা হয়তো শেষ অব্দি স্পেস পেয়ে টিকে থাকে। এখন আপনার সেটা কতটা মহিমান্বিত ভাবে টিকে থাকবেন কিংবা কতটা ম্রিয়মান অবস্থায় থাকবেন, সেটা সময়ই বলে দেবে। জি, একজন ইশতিয়াক আহমেদ প্রশ্ন করেছেন যে বেলুচিস্তানের কথা জিজ্ঞেস করুন, বেলুচিস্তান নাকি স্বাধীনতা ঘোষণা করেছে। জি, বেলুচিস্তান স্বাধীনতা ঘোষণা করেছে এবং এরই মধ্যে আমরা জানতে পেরেছি যে ইসরায়েল, ইন্ডিয়া এবং ভুটান, এই 3টি দেশ তাদেরকে অলরেডি স্বীকৃতিও দিয়ে দিয়েছে। রাইট স্যার? 71-এর পুনরাবৃত্তি ঘটলো। 71, কিন্তু আপনি না একটু আগে বললেন যে একই নদীতে দুবার চান করা যায় না। যায় না, ঠিক আছে। এখন দেখুন, ইসরায়েল সবার আগে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশকে, আমরা কিন্তু এখন পর্যন্ত সেটা রেসিপ্রোকেট করিনি, এখন পর্যন্ত সেই স্বীকৃতি প্রদান করিনি। আমাদের পুনর্লিখন করতে হবে। দেখুন, ইসরায়েলেও যথেষ্ট সংখ্যক মুসলমান বসবাস করে। প্রতি বছর ইসরায়েলি মুসলমানরা আমাদের এখানে যে বিশ্ব ইজতেমা হয় সেখানে এসে শরিক হন। ইসরায়েলি পাসপোর্ট নিয়ে এই পুরো সময়টা যতবার হয়েছে ততবারই কিন্তু তারা বাংলাদেশে আগমন করেছেন। শেখ হাসিনার গত 15.5 বছরের শাসন আমলেও তারা প্রতিবারই এসছেন এবং সরকারের অনুমোদন পেয়েছেন। জি, এখন আমরা শুনতে পাচ্ছি এই অঞ্চলে, আমাদের এই অঞ্চলে এই এত হাঙ্গামা, এত কিছু হচ্ছে কারণ এখানে একটি ইসরায়েলি না, সরি, একটা ইহুদি রাষ্ট্র হবে। কেউ বলছেন, শেখ হাসিনা বলে গেছেন এখানে একটা খ্রিস্টান রাষ্ট্র হবে। আসলে বিষয়টি কি? বিষয়টা হচ্ছে রিড্রয়িং অফ দ্য ওয়ার্ল্ড ম্যাপ। এটা অবশ্যম্ভাবী এবং সেটি সংগঠিত হবার কথা বিশ্বজুড়ে 2026 নাগাদ। তো আমরা কিন্তু ফ্যাগ এন্ডেই আছি বলা যায়। আর এটি
এর আগে পৃথিবীর ইতিহাসে আমরা প্রথম মহাযুদ্ধ অবসানের সময় দেখেছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ অবসানের সময় দেখেছি, আবার 90-র যে গ্লোরিয়াস রেভলিউশন, যার মধ্য দিয়ে বার্লিন ওয়ালের পতন ঘটেছে, পূর্ব ইউরোপের পতন ঘটেছে, প্যারিস ট্রয়িকা এবং গ্লাসনোস্টের মাধ্যমে ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক ভেঙে খান খান হয়ে গেছে, এবং এই র্যাকেজের উপর ভিত্তি করে বা তার উপর থেকে, তার ভেতর থেকে আপনার 15টি রাষ্ট্র তাদের মানচিত্র কার্ভ আউট করে নিয়েছে, এবং রাশিয়ান ফেডারেশন যেটি অবশিষ্ট থেকেছে সেটিও আপনার সংকুচিত হয়ে গেছে আগের তুলনায়। এখন বুঝতে পারছি, এখন ধরেন আপনি যদি বলছিলেন যে দ্বিজাতি তত্ত্বের ধারণা ভেঙে যাবে, মানচিত্র বদলে যাবে, এর আগেও একটি শোয়ে আপনি আমাকে বলেছিলেন, তো ভাঙার কথা ছিল ভারত, ভাঙার কথা ছিল সেভেন সিস্টার্স, এখন ভাঙছে পাকিস্তান। এই ভাঙন কি আমাদের দিকেও আসবে কিনা? যে প্রজেকশনটা আছে অনেকটা এইরকম, যে সেভেন সিস্টারের নিয়ে আমরা যেহেতু উচ্চকিত, সেই কারণে হয়তো 9টা সিস্টার আলটিমেটলি তাদের জায়গা করে নেবে আমাদের অঞ্চল থেকে। দুটি, একটি উত্তর অংশে বাংলাদেশের, আরেকটি দক্ষিণ পূর্ব অংশে। এই দুটি সিস্টার যদি বেরিয়ে যায় এবং যুক্ত হয় আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের সঙ্গে, তখন যে সংকুচিত বাংলাদেশের অবয়বটা আমরা পাবো সেটা হয়তো কম্প্রাইজড হবে উইথ সিলেট, ঢাকা, রাজশাহী, খুলনা এবং বরিশাল ডিভিশনকে জুড়ে। বুঝতে পারিনি। ধরুন আমাদের এই ছোট্ট রাষ্ট্রটি থেকে যদি আবার কিছু অংশ বিচ্ছিন্ন হয়ে যায়, তখন এই সীমিত সংকুচিত বাংলাদেশ নতুন অবয়ব লাভ করবে, এবং সেটিও সাস্টেনেবল থাকবে কিনা তখন হয়তো দেখা যাবে যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে গণভোট প্রভিশনটি আইনে সিদ্ধ হতে যাচ্ছে, সেটি কাজে লাগিয়ে আপনার সিকিমের মতো একটি গণভোটের আয়োজন হতে পারে, কিংবা 47-এ আপনার আসামের সিলেট রিজিয়ন যেমন গণভোট করে দিদেন মাশরেকি পাকিস্তানে যুক্ত হয়েছিল, আবার সেখানে রেড ক্লিফের বিবেচনা কাজ করেছে। মৌলভীবাজার ভারত ভুক্তির পক্ষে রায় দিয়েছিল, করিমগঞ্জ পাকিস্তান ভুক্তির পক্ষে রায় দিয়েছিল। সেসবদের কম্প্রোমাইজ হিসেবে আপনার যেহেতু হিলটিপারা স্টেট, প্রিন্সলি স্টেট ভারতে যোগ দেয় বাধ্য হয়ে রিলাক্টেন্টলি, সেই স্টেটের সঙ্গে রেল যোগাযোগ রক্ষার প্রয়োজনে করিমগঞ্জ জাংশন ভারতকে দিয়ে দেওয়া হয়, আর বাংলাদেশ বর্তমানে বাংলাদেশ লাভ করে মৌলভীবাজার জেলা। এগুলো শুনলে তো ভালো লাগে না স্যার। দেখুন, এটা ইতিহাসের অংশ। স্বাধীন করেছে একটি দেশ, করেছেন, সেই স্বাধীনতার সংগ্রামের সঙ্গে 24-এর বিপ্লবের আপনার মেলবন্ধন কতটুকু, সেটা বাংলাদেশ 24 একটি ষড়যন্ত্র। দেখুন, এই যে কথা, সেটা তো রিফিউট করবার চেষ্টা করছেন আমাদের মাননীয় উপদেষ্টা মাহফুজ আলম। তিনি এই বিষয়ে সর্বশেষ যে বক্তব্য হাজির করেছেন তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা হিসেবে, সেটি দিকে নজর করতে পারে। এখন এখানে একজন মন্তব্য লিখেছে, পাকিস্তান 4 খণ্ডে ভাগ হবেই, বেলুচিস্তান দিয়েই যে শুরু হবে সেটা নির্ধারিত ছিল, আর বাংলাদেশের কপালে এই মে মাসেই দুঃখ নেমে আসবে। মানে কি? দেখুন, ভারত যখন ওয়েস্টার্ন ফ্রন্টে একটা মীমাংসায় পৌঁছে যাবে, তখন তারা ইস্টার্ন ফ্রন্টে মনোযোগী হয়ে উঠবে, এতে কোনো সন্দেহ নেই। আর কি আছে, ভারত আমাদেরকে আক্রমণ করবে, এটা এখন ধরুন আপনি যদি প্রিটেক্সট দিয়ে দেন, গায়ে পড়ে আপনার না বুঝে যেটাকে ইম্যাচিওর আচরণ করে বসেন, তাহলে আপনার খাল কেটে কুমির আনতে বেশি সময় লাগবে না। এখানে একজন একটি হৃদয় চৌধুরী বলেছেন যে এই ইউটিউব চ্যানেল কথা বলা লাইভ জনগণের কথা বলে, খুব ভালো লাগে, আমি সবসময় শুনি, সবাই ইউটিউব চ্যানেল ফলো করার কথা বলছে, সব
ফ্রেন্ড, সাধারণ মানুষের জন্য কথা বলতে পারছে ভালো। আপুকে অনেক ধন্যবাদ জানাই। আপনাকেও অনেক ধন্যবাদ। লাইভে আমার ভাল লাগে, রেকর্ডের আমি লাইক করি না, আমার একদম ভালো লাগে না। আমি সবসময় দেখবেন লাইভ শো করি, হ্যাঁ, কারণ রেকর্ডের মধ্যে মানে আমি লাইভে অনেক সাবলীল আর কি। যাই হোক, এখন আমি শেষ করব। এগুলো তো কোনো কিছুই মানে কি বলবো, আমি এখান থেকে আরেকজন মুক্ত, সেনাবাহিনী কি করবে? সেনাবাহিনী কি দেশ বাঁচাতে এগিয়ে আসবে না? দেখুন, আপনার একটি স্ট্যান্ডিং আর্মি প্রতিটি দেশেই মেনটেন করা হয় এই বিবেচনায় যে তারা সার্বভৌমত্বের প্রতীক এবং ল্যান্ড অফ দ্য লাস্ট রিসোর্ট। বাংলাদেশ তার ব্যতিক্রম নয়। তো তারা তারা কি বা করবে? ধরেন ভারত যদি আমাদেরকে আক্রমণ করে, বাংলাদেশের মানুষ তো রুখে দাঁড়াবে অবশ্যই। আপামর জনসাধারণ সবাই তো স্বাধীন থাকবার পক্ষপাতী, এতে কোনো সন্দেহ নেই। এখন বিষয়টা হচ্ছে আপনি আপনার সেই ক্যাপাসিটি আছে কিনা, আপনার সেই উইল আছে কিনা, এবং আপনি ওয়েদার ইউ আর এবল টু গভর্ন ইয়োরসেলফ, সেই উপযুক্ততা আপনি প্রদর্শন করতে পারছেন কিনা, এই বিষয়গুলো চলে আসবে। আমাদের দেশের একাংশ মানুষ কিন্তু ভীষণ রকমের হতাশায় ভুগছেন আপনার এই মবক্রেসির উত্থানের কারণে। মব কালচার সবাইকে হতোদ্যম করে দিয়েছে। ফলে তার থেকে মব কালচার থেকে মুক্তি পাওয়ার জন্যে আপনার সেই রকম ঘটনা যদি ঘটে, অর্থাৎ ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজিকে পথ দেখিয়ে নদিয়ায় হাজির করেছিলেন লক্ষণ সেনের একেবারে প্রাসাদ পর্যন্ত বৌদ্ধ ভিক্ষুরা, এই অঞ্চলেরই মানুষ তারা। আপনার তারা অত্যাচারিত বোধ করছিলেন। পাল রাজাদের পতনের পরে বৌদ্ধরা কোণঠাসা হয়ে পড়েছিলেন। দক্ষিণ ভারত থেকে আসা সেন বংশ তাদের এক ধরনের নিগ্রহের মধ্যে ফেলে দিয়েছিলেন, সেটি তারা পছন্দ করেননি। সেই জন্যই ভিনদেশি সেই তুর্ক আফগান জেনারেলকে মাত্র 18 জন সৈন্য নিয়ে ছদ্মবেশে আরবি তাজি ঘোড়ার ব্যবসায়ী এই ক্যামোফ্লাজ দিয়ে একদম লক্ষণ সেনের প্রাসাদে ঢুকিয়ে দিয়েছিলেন। এবং প্রাসাদ আক্রান্ত হওয়ার পর যখন দেখলেন লক্ষণ সেন ইজ টু লেট, তিনি পেছনের দরজা দিয়ে নৌকায় উঠে চলে এসেছিলেন বাংলাদেশের বিক্রমপুরে। তারপরও শখানেক বছর তার বংশের লোকেরা রামপালের রাজধানী স্থাপন করে এই অঞ্চল শাসন করেছে। জি, বুঝতে পেরেছি। বাংলাদেশের মানুষ নির্ঘুম কাটিয়েছে। আমার তো দিনের বেলা, আপনিও নির্ঘুম কাটাতে হলো। এই রাতের বেলা আপনি আমাকে সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমরা আবারও ফিরবো একটু পরে। আশা করি দর্শক আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন তখনও আবার যুক্ত হবেন। যে যেখানে আছেন সবাই ভালো থাকুন সেই প্রত্যাশা রাখছি। ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ আমার সঙ্গে রাত জেগে যুক্ত থাকার জন্য। আপনি ভালো থাকুন। ধন্যবাদ, আপনিও ভালো থাকবেন। দর্শক শ্রোতাদের সবার জন্য রইল শুভকামনা। জি, ভালো থাকুন। দর্শক, এই ছিল আমার এখনকার আয়োজনে। আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, নিরাপদ থাকুন। ওই কথাই বারবার করে বলতে চাই যে যুদ্ধ নয়, আমরা শান্তি চাই। আলোচনায় যা শুনলাম তাতে গা শিহরিত হওয়ার মতো এমনটি না ঘটুক। আমরা 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে একটা স্বাধীন দেশ পেয়েছি। কোনো শকুনের কালো থাবা আমার দেশের উপর না পড়ুক, সেই প্রত্যাশা রাখছি। জনগণ নিশ্চয়ই সচেতন থাকবে, রুখে দাঁড়াবে যে কোনো নাশকতা, যে কোনো ধরনের হামলা আক্রমণের হাত থেকে। আমি জানি না আমরা সেটি কতখানি সক্ষম হব, কিন্তু মানুষ সচেতন থাকলে সবই সম্ভব। আপনারা সবাই ভালো থাকুন।